ধনপতি স্যার আছে। না শুনলে যেন আমার একদম ভালোই লাগে না। যে যেদিনকে টিম বাংলা নবাব মাঝে মধ্যে ওই সপ্তাহে একদিন অফ হয়ে যায় বা হয় অনেক সময় কোনো সমস্যার কারণে, সেদিনকে মনটা খুব খারাপ হয়ে যায়। আজকে টিম বাংলা নবাবটা হলো না বা চ্যানেলটা খুললো না, কেন মিটিং হচ্ছে না, খুব টেনশনে পড়ে যায়। স্যার এটা দেয়া আছে, টিম বাংলা নবাব যদি না থাকতো তাহলে নেগেটিভিটা মনে হয় আরো বেশি বেশি মানুষের মনেও থাকতো। এই টিম বাংলা নবাবটা আছে বলেই মনে করেন এখনো বিশ্বাস আছে যে টিম জন পেসিভ কোনো এক সময় আমাদের হচ্ছে ভালো কিছু করবে বা ভালো কিছু আনবে। এটা, এই যে চ্যানেলটা আছে বলে আমি ইন্সপায়ার হই যে চ্যানেলটার কাছে কথা শুনে শুনে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। গ্রেট, থ্যাংক ইউ, এক্সেলেন্ট। আই অ্যাপ্রিসিয়েট ইউ মিস্টার রাজু আহমেদ। খুব স্যার আমি সুন্দর। সময় দিতে পারছি না, আমি গোসল ওকে, করতে স্যার, ভিজে গায়ে। ওকে, ওকে, তো থ্যাংক ওই ইউ, থ্যাংক সময় ইউ, গোসল থ্যাংক ইউ, করতে। টেক কেয়ার। গ্রেট। ধন্যবাদ। এটা হচ্ছে ডেডিকেশন যে আপনি হ্যান্ডেস করেছেন, আপনি এই মুহূর্তে স্নান করছেন, তারপরে আপনি এসে কথা বললেন। খুব সুন্দর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজু আহমেদ। ইয়েস, মিস্টার মুস্তাফা। আমি আপনাকে আনমিট করেছি, মুস্তাফা। ওয়েলকাম, এমডি মুস্তাফা। ইয়েস। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। জি স্যার, জি স্যার, আজকে 14 বছর, 14 বছর বলে আজকে 4 মাস 2 দিন পার করলাম ওয়ান প্যাসিভে স্যার। 4 বছর 2 দিন। ওকে, 4 বছর 2 দিন পার করলেন, ভেরি গুড। জি স্যার, কংগ্রাচুলেশন আর স্যার। আমার ঠান্ডা ইয়েস। ঠান্ডা বলতে স্যার আমার প্রতি বছরের মধ্যে 12 মাসই ঠান্ডা লাগেই থাকে। আর শীতে মূলত একটু বেশি। আর প্রতিদিন সকালবেলা উঠতে গেলেই মানে ঠান্ডার সমস্যাটা একটু বেশি হয়। রাস্তাঘাটে ধুলাবালি, তারপরে আপনার ওই রান্নাঘরে দেখা যাচ্ছে মানে মশলা কষানোর সময় এগুলাতে আমি যাইতেই পারি না। মূলত 12 মাসই ঠান্ডা থাকে। আর আমার জীবনে যে কত কোম্পানির যে ঠান্ডার ওষুধ খাইছি এটা আমি মানে গুণে শেষ করবো না। মানে ঠান্ডার আইটেমের যে ওষুধ এত প্রকার হইতে পারে, এই আমি ঠান্ডা না লাগলে আমি হয়তো বুঝতে পারতাম না স্যার। ঠিক আছে স্যার। তো স্যার আমি অলরেডি যে আমার গোডাউনে ঢুকলাম, কিন্তু এখন ওই যে মোট ডিলার সব ওকে, আছেন, বেশি ওটা করে তো গেল কথা বলা আপনার যাবে না। পার্ট। আপনার শরীর অসুস্থ, আপনার প্রচন্ড সর্দি লাগে, আপনি অনেক কোম্পানি মেডিসিন খেয়েছেন, সব ঠিক আছে। এখন আপনি অনপেসিভ নিয়ে যদি কিছু বলতে চান অবশ্যই বলুন, আর টেক কেয়ার করুন নিজেকে। ইয়েস। জি স্যার, অনপেসিভ বলার তো আর শুরু করলে হয়তো থামবে না আমাদের, যেহেতু 4 বছর পার করছি ওয়েবিনারে। তো আমার আমার কাছে মনে হচ্ছে স্যার টিম ভাবে আমি আছি সম্ভবত 400 বা 450 ওয়েবিনার থেকে আমি কন্টিনিউ করতেছি স্যার। মোটামুটি অনেকগুলো ওয়েবিনারে টিম ভাবে ছিলাম। তো এ কথা যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেলের সাথে মানে কথা বললে মানে বলা শুরু করলে থামি না, সুন্দরভাবে গুছায় বলতে পারে, কিন্তু স্যার ওয়েবিনারে কথা বলার অবস্থা নাই। এই জন্যই ওরকম ভাবে গুছায় বলতে পারি না স্যার। এরপরে এরপরে মোবাইল দেখা যাচ্ছে আপনি, মোবাইল আমার ফোনে কাছে প্রেম মনে হয় যে মোবাইল আপনি বিভিন্ন মোবাইল বিষয় ফোনে যখন প্রেম প্রশ্ন করেন, করেননি? ওই তখন উত্তরগুলো দিতে মোবাইল আমার আর কি মোবাইল সহজ ফোনে হয়ে যায়। প্রেম করেননি স্যার? না স্যার, জীবনে প্রেম ওরকম ভাবে হয় নাই, কিন্তু বিয়ের পরে দু একজনের সাথে কথাবার্তা বলছি। না, কিন্তু এখন আমার যেটা মাঝে মাঝে আছে ডাউট আপনার লাগে। সঙ্গে তিনার সঙ্গে হয় না মোবাইলে স্যার? জি স্যার, বুঝতে পারলাম না স্যার। আচ্ছা, বলছি মোবাইল, এই যে আপনি কথা বলছেন মানে তো আপনি মোবাইলে কথা বলছেন, তাই না? অবশ্যই আপনি স্যার, বাইরে অবশ্যই রয়েছেন, মোবাইলে বলবো। মিসেসের সঙ্গে নিশ্চয়ই কথা বলেন, বাড়িতে ফ্যামিলিতে কথা বলেন কিনা? জি স্যার, বলি, অবশ্যই তা বলি। এরকম কথা বলবেন, অসুবিধা নেই তো। এ তো একটা না, ভার্চুয়ালি আপনি ওরপরে বলছেন, দেখা যাচ্ছে মোবাইলে মনে হয় যেমনটা স্যার বলেন। ওই দিনে থাকলে আর যখন আপনি কোনো একটা বিষয় জানতে চাইবেন বা প্রশ্ন করবেন, তখন আমার উত্তরটা দিতে সহজ হয়। মানে আচ্ছা, আচ্ছা, হয়তো আচ্ছা, ওই আচ্ছা। মানে মিটিং যখন হ্যান্ডেস আগে মনে মনে থেকে স্থির করে যে এই বিষয় বলবো, এই বিষয় বলবো, কিন্তু যখন বলতে যাই তখন আর মানে তাহলে ওইটা গোলমাল বলুন হয়ে যায়, স্যার, মানে ওইটা ওইটা ভুলে বলুন। যাই। আপনার আপনার যে ফ্যামিলি নিয়ে বলছিলেন, আপনার মিসেসকে নিয়ে অনেকদিন আগে বলছিলেন, ওই ব্যাপারটা এখন ঠিক আছে? জি না স্যার, একটুও ঠিক নাই, একটুও ঠিক নাই, পুরোই নেগেটিভ, পুরো ও নেগেটিভ। আচ্ছা। এটা এটা মনে হয় দু একটা উদ্র করলেও ঠিক হবে না। এটা মোটামুটি যখন যে আছে বড় আকারে উদ্র হবে স্যার, তখন হয়তো কিছুটা বিশ্বাস করতে পারে স্যার। পুরো তাহলে নেগেটিভ আপনি মানে। ওইটা ওইটা করবেন প্রথমত, ওই যে প্রথম উইন্ডো বা সেকেন্ড উইন্ডো যখনই আসবেন, ওটা আপনাদের বাংলাদেশের 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোটগুলোকে একটা বস্তায় ভরবেন, বলেছিলাম, খেলা যায়। স্যার এটা আপনি বলেছিলেন একদিন যে একটা বস্তায় ভরে তারপরে ওরে রান্না করে রাখার জন্য বলছিলেন যে টাকা, এভাবে একদিন ইয়েস, বলছিলেন স্যার। রান্নাঘরে রেখে দিবেন, আপনি বলবেন না যে আপনি রেখেছেন। ঠিক আছে, জি স্যার। ওইটাকে জি। অ্যাপ্লাই করবেন, দেখবেন ও বলবে কোথা থেকে আসলো। আছে স্যার, অনেক স্বপ্নই আছে অনভিসিপ নিয়ে। ওকে। প্রতিনিয়ত 24 ঘন্টা স্বপ্ন খালি বাড়তেই আছে, বাড়তেই আছে। ঠিক আছে স্যার। তারপরে এখানে আমার তো পুরা পাগল বলে সবাই, পুরা এলাকা ফ্রেন্ড সার্কেল যারা আছে, যেখানে চাকরি করি, সবাই সবাই। ঠিক আছে।
ওকে, থ্যাংক পাগল ইউ আখ্যায়িত মিস্টার করানো মুস্তফা, যাবে আপনি না। কাজের মধ্যে জি আছেন। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি অসংখ্য অলরেডি কথা ধন্যবাদ, টেক কেয়ার বলতেছি আর করুন। কাজ করতেছি স্যার। জি স্যার, ইয়েস, জি ইয়েস, স্যার, ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, টেক কেয়ার। এই মুহূর্তে ওয়েদার চেঞ্জ, তার সঙ্গে আপনি বলছেন যে আপনার 12 মাসই আপনার একটা এই ব্যাপার রয়েছে, তারপরেও স্যার একটু টেক কেয়ার করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা জগদীশ স্যারকে কথা শুনেছি, তো আপনার হ্যান্ড ডাউন করে দিলাম। মুস্তফা স্যার, আপনারও আমরা কথা শুনলাম। মিস্টার রাকিবুল হাসান স্যার, গুড মর্নিং, ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম স্যার। ওয়েলকাম। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং স্যার। অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো টি বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের মর্নিং ওয়েবিনারে দ্বিতীয় সেশনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য টিম বাংলা নবাবকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি আমার মেন্টর স্যারকে, যিনি দীর্ঘ 4 বছর প্লাস এই মিটিংটি কন্টিনিউ করে যাচ্ছেন। পাশাপাশি তিনার বিজ্ঞ একজন কোহোস্ট প্যানেল নিয়ে তিনি এই মিটিংটি মর্নিং অ্যান্ড ইভিনিং এ কন্টিনিউ করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট সকলকেই, যিনারা এই প্ল্যাটফর্মের সাথে দীর্ঘ 4 বছর প্লাস যুক্ত আছেন। আমি যখন টিম বাংলা নবাবের 1400 ওয়েবিনার, মেবি 1400 কি 1350-80 এরকম, তখন থেকে আমি এই টিম বাংলা নবাবে আছি। তো এখানে থাকার পরে আমি নিজেকে অনেকটা চেঞ্জ করতে পারছি। অসুস্থ থাকার কারণেও মর্নিং এ আমি, যদি আমার টিম বাংলা নবাব কখনো লিঙ্ক দেয়, মিটিং লিঙ্ক, সেখানে আমি জয়েন্ট হয়ে থাকি। কারণ কথা না বলতে পারলেও শুনতে এবং সেখান থেকে জ্ঞান অর্জন করার জন্য। তো দেখেন, বিগত 2-3 দিন আমি অসুস্থ, 3 দিন মেডিসিন খাচ্ছি। আলহামদুলিল্লাহ কিছুটা ইমপ্রুভ হয়েছে আমার। সেই জায়গা থেকে এখনো নিজেকে সেইভাবেই ধরে রাখছি। এবং অসুস্থতা থাকার কারণেও এই যে মিটিং এ জয়েন্ট হওয়ার মূল উদ্দেশ্য একটাই, এই যে আজকে নতুন নতুন যিনারা কথা বললেন, ইনাদের কথা থেকে আমি নিজেকেও কিন্তু অনেকটাই সাজিয়ে গুছিয়ে নিতে পারছি। কারণ তিনাদের চিন্তাধারা, তিনাদের স্বপ্ন, তিনাদের সমস্যার মধ্যেও সকলে পাগল বলে, তারপরেও ওয়ান কে এত ভালোবেসেছে, এতটা ভালোবেসে আজকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন। আমি সকলের কথা শুনে, যারা নতুন আজকে কথা বললেন, সকলের কথা শুনে নিজের কাছে আজকে এরকম মনে হচ্ছে যে এমন একটা জায়গায় মহান আল্লাহ তাআলা আমাকে স্থান করে দিয়েছেন, যে এই স্থানটাতে আমি নিজেকে একদম পরিপাটি করে গুছিয়ে নিতে পারছি এবং গুছিয়ে নিয়ে আগামী দিনে যে পথ চলা, সেটা আমি কিন্তু সুন্দরভাবে চালাতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ, সকলেই আসবেন। দেখেন, এই যে আপনারা হ্যান্ডেলস এর মাধ্যমে এসে আপনারা কথা বলেন না, আজকে যেই স্যারেরা কথা বললেন, তেনারা কত সুন্দর করে গুছিয়ে কথা বললেন। এটা কি আপনারও মনে চায় না? অবশ্যই চাই, কিন্তু হয়তো বা কোনো প্রবলেমের কারণে আপনি কথা বলতে পারেন না। আমাদের মোস্তফা স্যার কথা বললেন, খুব সুন্দরভাবে তিনি কথা বললেন এবং তিনি খুব সমস্যার মধ্যে থাকেন, এটা আমরা বিগত দিনেও শুনেছি। তিনার ওয়াইফ পুরোটাই নেগেটিভ। মোস্তফা স্যারের মতন কিন্তু আমি তার সাথে এখন আর ওয়ান পিস নিয়ে কখনোই তার সাথে কোনো কথা বা বার্গেনিং কিছুই করি না। কারণ আমি জানি যে ওয়ান পিস আগামী দিনে কি দিতে চলেছে। একদম আমার আনোয়ার স্যার যেভাবে মোস্তফা স্যারকে একটা মানে আহ দিক নির্দেশনা দিয়েছিল, অনুরূপ ভাবে আমারও এরকম একটা চিন্তাধারা আছে। আমার কোম্পানি যেদিন লঞ্চ করবে, এরকমই একটা ভারী অ্যামাউন্ট হয়তো তার সামনে কিনে আমি দেখাতে পারবো। সেদিনই হয়তো সে পুরোপুরি ভাবে বিশ্বাস করবে। অথচ তার নামেও কিন্তু আমার এই আইডি নেওয়া আছে। তো দেখেন, এরকম প্রবলেম ম্যাক্সিমামে অনেকেই আপনাকে পাগল বলবে, অনেকেই আপনাকে দুঃসাই দুঃসাই করবে, অনেকেই আপনাকে সরিয়ে দিবে। আর এই সবকিছুকে কাটিয়ে তুলেই সাকসেস হওয়ার পেছনে কিন্তু অনেক অনেক আনন্দর একটা বিষয়, যেটা কিন্তু প্রতিনিয়ত আমাদের ধলপতি স্যার গাইড দিয়ে থাকেন, যে ধৈর্য। একদমই রাইট স্যার, এভাবে আমাদেরকে সকলের সামনে ধৈর্য ধরে থাকতে হবে এই মুহূর্তে। আর সেই ধৈর্যটাই আমরা কিন্তু ধরে আছি। সকলে আমাদেরকেও এরকম দুচ্ছাই করে, কিন্তু এটুকু বিশ্বাস আছে একদিন তাদের সামনে কি আমি দাঁড়াতে পারবো মাথা উঁচু করে। আমার স্যার আমাকে 2 মিনিট টাইম দিয়েছিলেন, বেশি বলে ফেললাম স্যার, অসুস্থ জনিত কারণেই হয়তো বেশি কথা বলতে পারছি না। আর সবাই নিজের হেলথের কি টেক কেয়ার করবেন, নিজের শরীরের দিকে খুব সুন্দরভাবে। বর্তমান সময়টা ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, যার কারণে সকলেই হয়তো অসুস্থ হচ্ছেন। পাশাপাশি আমিও অসুস্থ, আমারও হয়তো সেই আল্লাহ যদি রহমত করে আর 2-1 দিন, হয়তো পুরোপুরি 2-1 দিন লাগবে সুস্থ হতে। তারপরও আমার আনোয়ার স্যার ডেকেছেন বিধায় আজকে আমাকে এসে এখানে কথা বলতে হলো। তারপরও ওইখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা আমি শুনছি।
এটাই হচ্ছে ওয়ান পিসিপির প্রতি আমার ভালোবাসা। আর এটাই আমি বেঁচে থাকার আগ পর্যন্ত, যতদিন বেঁচে থাকি ততদিন আমি এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু মিস্টার আনোয়ার কবির স্যার। ওকে, গ্রেট। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ। মাহবুব মুর্শিদ স্যার, আমি আপনাকে আনমিট করছি স্যার। ওয়েলকাম। মাহবুব মুর্শিদ স্যার, ইয়েস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ইয়েস, ভেরি গুড মর্নিং। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত সকালবেলার এই দিনে সম্মানিত হোস্ট আনার কবির স্যার, সম্মানিত হোস্ট বৃন্দ এবং অল পার্টিসিপেটকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা। শুরুতেই স্যারকে ধন্যবাদ দেব যে চমৎকার একটা জিনিস তিনি উপস্থাপন করেছেন, এবং যাদের ভিতরে প্রতিভা আছে এভাবেই প্রতিভাকে লোকেট করে মানুষের সামনে তুলে ধরতে হয়, তারই একটা জ্বলন্ত নিদর্শন আনোয়ার কবির স্যার দেখালেন। সবাইকে ডেকে এবং যারা কথা বলেন না তাদেরকে কথা বলার যে সুযোগ করে দেওয়া এবং সুন্দর আলোচনা করেছেন। আমি মাহবুব মোর্শেদ, খুলনা, বাংলাদেশ থেকে। আমার 2022-এর 28শে ফেব্রুয়ারি আমার ফাউন্ডারশিপ নেওয়া। আমার ব্লেসার ছিলেন খোরশেদ আলম, এবং আমি ফাউন্ডারশিপ নেওয়ার 2 মাস পরেই হচ্ছে টিম বাংলা নবাবের আমার সেশনটার ইয়ে মনে নাই যে কততম থেকে শুরু শুরু করেছি। তা সেই 2022-এর থেকেই 2 বছরের মতন, 2 বছরে একটু বেশি। আগামী ফেব্রুয়ারির 28 তারিখ আসলে 2025-এ প্রায় 3 বছর পুরো যাবে আমার। আহ, সেই হিসাব করে অনপ্যাসিভের সাথে রয়েছে যেদিন থেকে বুঝতে শিখেছি। বিশেষ করে অনপ্যাসিভে জয়েন করার পরে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে এটা বিগত দিনে একটা চরম একটা ফিনান্সিয়াল ফ্রিডম দিতে যাচ্ছে। উম, আহ, এটাকে এটা সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আসতেছে, ইমিউনিটি আপলিফটিং করার জন্য। এবং এটার জন্যই কিন্তু আশা। আর আমার শারীরিক অবস্থাটা আসলে অ্যাজমাটিক প্রবলেম যাদের রয়েছে তাদের এই যে 12 মাসই এটা প্রবলেমই থাকে। তা সেহেতু ঠান্ডা গরম চলছে। ওষুধ খুব একটু কমই মেডিসিন ইউজ করি আমি। একটু কষ্ট, শারীরিক কষ্টটা করি ঠিকই, কিন্তু আমার আব্বুকে দেখে আমি বিশেষ করে অ্যালোপ্যাথিক মেডিসিনের উপর একটু আমার বিতৃষ্ণা। আমি হোমিওপ্যাথিক ইউজ করি, তাই সেই হিসাবে চলছে। আমার 2 সন্তানেরও আমার মতন এরকম অ্যাজমেটিক প্রবলেম। মেয়েটারও একই অবস্থা, গত রাতের থেকে খুব খারাপ অবস্থা ছিল, এখন একটু ভালো। এই সর্বোপরি অনপ্যাসিভ নিয়ে নেগেটিভিটি আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই একটা কথা, যে একটা কথা, সেটা হচ্ছে তোর ডাকে যদি কেউ না আসে তবে একলা চলো রে। আমি ওই নীতিতে বিশ্বাসী। আর স্যার যেটা থিওরি শিখিয়ে দিলেন যে যখন আসবে, যখন কমার্শিয়াল ভাবে আসবে আমাদের ওয়ালেটে বিস্ফোরণ হবে, তখন বাড়ির লোককে দেখানোটা বেটার হবে। দেখাতে পারবো। তাই সব মিলে ভালো অবস্থানে যাচ্ছে, এবং গতকালকের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন অনুযায়ী আমরা একটা বেটার পজিশনে অনপ্যাসিভ যাচ্ছে। এবং সারা বিশ্বের মানুষকে তাক লাগাই দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমাদের অ্যাশপোফারেস্ট স্যার সেটাই করছেন, এবং আমাদের সাথে আছেন। আমাদের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। জাস্ট এইটুকু। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওভার টু আনার কবির স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টেক কেয়ার স্যার, একদমই ঠিক। দারুণ বললেন, গ্রেট। জেনেরিক মেডিসিন খেয়ে অ্যাকচুয়ালি আমাদের ভালো থেকে ক্ষতি বেশি হয়। সেখানে আমিও বিশ্বাসী। হোমিওপ্যাথি আমারও চলে, আমার সুগারের জন্য কন্টিনিউ চলে। আজ প্রায় 3 বছর ধরে আমি ওটা কন্টিনিউ করেছি। ওকে, সুগারের জন্য প্লাস আদার্স কিছু হলেও আমি সেটাই ব্যবহার করি। যেমন গ্যাস অ্যাসিডিটির জন্য আপনার হোমিওপ্যাথি, মাঝে মাঝে এমার্জেন্সির কারণে আপনার অ্যালোপ্যাথি এটা নিতে হয় আর কি। ঠিক আছে, তো একদম গুড। আপনি যেমনটা বললেন এটা করাটা অবশ্যই উচিত। যদিও এটা স্লোলি কাজ হয়, সেই জন্য মাঝে মাঝে ওটা অ্যাপ্লাই করতে হয়। থ্যাংক ইউ স্যার। ইয়েস, মিস্টার আনোয়ার হোসেন, জাস্ট 2 মিনিট। ওয়েলকাম, মিস্টার আনোয়ার হোসেন। ইয়েস। Yes. Good morning, sir. Good morning, ইয়েস, ভেরি গুড মর্নিং। everybody. Yes. Good morning. ধন্যবাদ মিস্টার এমডি মোহাম্মদ আনোয়ার কবির স্যার, আপনাকে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হোস্ট টিম বাংলার নবাব অ্যান্ড কো হোস্ট অ্যান্ড পার্টিসিপেট, আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা। তো আমরা সুন্দর আমাদের জার্নি নিয়ে আমরা
ডিসকাশন আমাদের চলছে, অনেক স্যার ম্যাডাম বলে গেলেন, সেই জায়গা থেকে খুব আমাদের ভালো লাগলো। আর আমরা এইভাবেই জানে এই জার্নিটাকে এগিয়ে যেতে পারি সামনের দিকে, আমাদের সামনে দিকটা আরো সুন্দর হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জার্নিটা আমি না বললেই নয় যে আমি প্রথম যে ফাউন্ডারশিপ নিয়েছিলাম, আমি ইনভাইটের মাধ্যমে আমি এই মানে সংবাদটা পেয়েছিলাম না, আমি জাস্ট একটা বন্ধুর মাধ্যমে পেয়েছিলাম। সেই বন্ধুর মাধ্যমে পেয়ে আমি সেই ইনভাইটারকে আমার আগে কিছুটা চেনা ছিল, সেই জায়গা থেকে আমি এনাকে আমার সেই বন্ধুকে কিছু বলার পর, মানে আমি জিজ্ঞেস করার পর আরো আমি নিব এটা বলার পর, আমি কিন্তু সেই ইনভাইটারকে আমি ফোন করি, যে আমার যে ইনভাইটার তিনার কাছে আমি কিন্তু ডাইরেক্ট সেখানে দেখা করি। সেই দেখার পর একটু বুঝিয়ে নিই বিষয়টা, বুঝার মতো তো কিছুই নেই, যে জাস্ট একটু কিরকম বিষয় আর এটা কি হতে পারে, এটাই আমাকে ফার্স্ট বলা হয়েছিল। তো আমরা তবুও আমি সেই মুহূর্তে কিন্তু যেই দিন যাই সেই দিনটা কিন্তু আমি নিতে পারিনি। আমি যে ওই মুহূর্তে কিন্তু কাছে কিন্তু অ্যাপেল ছিল না, তারপরে কিন্তু আমি আমি কথা দিয়েছি যে আমি কালকে অবশ্যই আসবো, মানে তার পরের দিন আমি অবশ্যই আসবো। আর ফাউন্ডারশিপ পেন্ডিং পেন্ডিং এর হয়েছিল, সেটা কেউ হয়তো রেজিস্ট্রেশন করেছিল, তিনাকেও অসংখ্য ধন্যবাদ যে পেন্ডিং যে রেজিস্ট্রেশন করেছিল তার মধ্যে যে আমি তিনা যে নেয়নি, তারপরে যে আমি পেলাম, আমার খুব ভালো লাগলো। যে তারপরে আমি এটাকে কথা দিলাম যে আমি কালকে আসবো, এসেই আমি ফাউন্ডারশিপটা নিব। তো আমি বিশ্বাস করেছিলাম না যে এই ফাউন্ডারশিপটা আমাকে দিবে বা আমি পাবো, মানে এতটাই, মানে কাল যদি না আসো তাহলে এটা আমি কিন্তু অন্য কে আমি দিতে বাধ্য হব, এরকমটাই বলা হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে আমি এতটাই মানে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলাম যে কাল যদি না আসি তাহলে আপনি হয়তো অন্যজনকে দিতে পারেন, কিন্তু আমি কাল অবশ্যই যদি থাকি অবশ্যই আমি আসব। সেই মোতাবেক আমি কিন্তু এই ফাউন্ডারশিপটা নিয়ে নিই। তারপরে কিন্তু আমাকে এই ডাইরেক্ট আমার ইনভাইটার যে মোহাম্মদ মিস্টার হাফিজুর রহমান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে সেই সাথে সাথে যখন আমি ফাউন্ডারশিপটা আমাকে গ্রহণ করলাম, তারপরে আমাকে এই টিম বাংলার নবাব আমার যে চ্যানেল সেটা কিন্তু আমাকে খুলে দিল। তারপরে জুম আমাকে ডাউনলোড করে তারপরে আমার সাইনিং করে আমাকে পুরোটাই বুঝিয়ে দিল। তো এটা করে কি হবে, তো এটা করলে এই ওয়েবিনারে বা মিটিং এ অ্যাটেন্ড করো, তাহলে আরো অন পেসিভের কি আমাকে জিজ্ঞেস করা লাগবে না, তুমি নিজে থেকেই বুঝতে পারবে। তখন তাই তো অবশ্যই সেখান থেকে 2 থেকে 3 দিন পর, 2 দিন পর, এটা মেবি 2 দিন হবে, 2 দিন পর কিন্তু এটা কি হচ্ছে দেখি। দেখার পরে কিন্তু আমি এই টিম বাংলার নবাব আমার ফার্স্ট যে অ্যাটেন্ড হওয়া মিটিং এ এটা কিন্তু আমি অ্যাটেন্ড করেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে নিজেকে একটু হলেও মানে গ্রো করতে শিখলাম, বা এখনো হয়তো পারিনি। সেই জায়গাটা অবশ্যই সামনে এইভাবে আমরা চেষ্টা করব যে অনপ্রেসিভটা কি হতে পারে, বা আমাদেরকে আরো যে কাজগুলো আছে আমাদের কাজটা দেয়, সেটা কিন্তু আমাদেরকে জাস্ট এইটুকুই, যে আমাদের পরবর্তীতে যে কাজগুলো হবে, যেমন আমাদেরকে এখন যে কি করতে হলো, যে আমাদের এই যে প্রোফাইলে ফটো, যেমন আমাদের এই যে আমাদের পাসওয়ার্ড ভুলে থাকলে আমরা রিসেট করে আমরা এই সবগুলো বৃত্তান্ত এই সবগুলোই আমাদেরকে করতে হবে, আদার্স ওকে, কিছুই নেই। থ্যাংক ইউ তো মিস্টার এই আনোয়ার হোসেন, গ্রেট, থ্যাংক ইউ। আবার নেক্সট টাইম আপনাকে শুনবো স্যার। ইয়েস, থ্যাংক ইয়েস ইউ, স্যার, ইয়েস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গ্রেট, টেক কেয়ার। ইয়েস, শহীদুল ইসলাম স্যার, আমি আপনাকে আনমিট করছি, শাহিদুল ইসলাম, ইয়েস, গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। থ্যাংক ইউ। আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং অনারেবল পার্টিসিপেন্ট বৃন্দ এবং ইউটিউবে যারা শুনছেন সবাই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্যার, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ, রাজশাহী থেকে বলছি। আমি ফাউন্ডারশিপ নিয়েছিলাম একেবারে শেষে। এর আগে আমাদের আনোয়ার স্যার বললেন যে তিনি পেন্ডিং আইডি থেকে গেছেন, ঠিক আমিও তাই। আমার আড়তে একদম অনেক বিষয়ে গল্প, তাও একজন নিয়েছিল, তার টাকা আমি দিয়েছিলাম। সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে কি এটা, তো তুমি আমাকে বলতে চাচ্ছিল না, আমি বারবার শুনতে চাচ্ছিলাম বলেন কি এটা। পরে লাস্টে বললো যখন, তখন আমি বললাম যে এটা আমি নিতে চাই, আমি সামান্যটুকু বুঝে নিতে চাই। তো উনি বললেন যে নেই। তার মানে কেন কোনো ব্যবস্থা করে দেওয়া যায় না? তো বলছে থামেন দেখি দেখি, বললো পেন্ডিং আইডি আছে ভাই, নেবেন যদি কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই, আপনি যদি নেন তাহলে আমি এক্ষুনি করে দেবো। তো আমার কোনো তখন টাচ মোবাইল ছিল না। যা হোক, আমি আমার ছেলের টাচ মোবাইল দিয়ে, আমার ছেলে ছিল না, 2 ঘন্টা পরে আসে, টাচ মোবাইল দিয়ে আমি আমি পেন্ডিং আইডিটা নিয়েছিলাম, এইটুকু স্যার। সেখান থেকে যাই না, কিন্তু আমার ওই এসে আমার যে আইডি জয়েন্টেড দেখাই,
এই 2021 7 আগস্ট আমার জয়েন ডেট দেখাই হয়েছে আমার প্রোফাইলে। তো থ্যাংক ইউ স্যার। আমরা যে ভীষণ নিয়ে অন পেসিভে এসেছি, সেই স্বপ্ন সেই সারমর্মটুকু বুঝেছিলাম, আজকেও আমি সেই সারমর্মে দাঁড়িয়ে আছি। আমার যে স্বপ্নের সিঁড়ি বয়ে আমি একটা একটা স্বপ্নের সিঁড়ি দূর আকাশের একেবারে এক ধাপ দুই ধাপ এক ধাপ করে আমি সিঁড়ি বেয়ে উপরে সেই স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের মাঝখানে এখনো আছি, থাকবো, ভবিষ্যতে অন পেসিভের সাথে থাকবো, অতপ্রতভাবে থাকবো, ইনশাল্লাহ থাকবো। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ। উই আর ইন ইট টু এন ইট। থ্যাংক ইউ স্যার। ইয়েস, ডেফিনেটলি আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ মিস্টার শহীদুল ইসলাম স্যার। থ্যাংক ইউ, গ্রেট। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যিনারা হ্যান্ড রেজ করে এসে কথা বললেন, তাই না? তো এইভাবে প্রতিদিনকে আসবেন, আর না হলে মাঝে মাঝে আমাকে এরকম পলিসি অ্যাপ্লাই করতে হবে। এরকম একটু ক্যালি অ্যাপ্লাই করে আপনাদেরকে হ্যান্ডেস করে তুলে নিয়ে আসতে হবে। কিন্তু আরো হ্যান্ডেস করেছিলেন আমাদের একজন ম্যাডাম ছিলেন, হয়তো উনি একটু বেশি অসুস্থ, তার জন্য উনি হ্যান্ডটা ডাউন করে নিয়েছেন। বাকিরা দারুণ সুন্দর আলোচনা করলেন। এই হচ্ছে টিম্বালা নবাব, এগিয়ে থাকে এগিয়ে রাখে। গ্রেট। ইয়েস, ওয়েলকাম স্যার, মিস্টার তাপস কুমার মাইতি স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, ওভার টু ইউ স্যার। ইয়েস, গুড মর্নিং স্যার। আমি আনমিউট করছি আপনাকে, তাপস মাইতি স্যার। ওকে স্যার। ইয়েস, ওয়েলকাম। ওকে স্যার, আপনাকে পুনশ্চ ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য। আমরা প্রতিদিন প্রতিনিয়ত টিম বাংলার নবাব কর্তৃক আয়োজিত ভার্চুয়াল জুম মিটিং এ উপস্থিত হই। আজকে একটা মাইলস্টোন টিম বাংলা নবাব স্পর্শ করেছে, 2600তম ওয়েবিনার সংখ্যা। এটা একটা আমার কাছে মাইলস্টোন, এবং টিম বাংলা নবাব কাছেও একটা বেশ আনন্দের, একটা সত্যি ঐতিহাসিক মুহূর্ত বলে আমি মনে করি। এইভাবে আমরা টিম বাংলা নবাবের সঙ্গে থাকবো, ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এবং এখান থেকেই কিন্তু আমাদের যা কিছু জানার বোঝার ব্যাপারটা আমরা জেনে নেব, বুঝে নেব, নিজেরা নলেজেবল হব এবং অন্যকেও সঙ্গে সঙ্গে নলেজবল করব। কারণ এই বিজনেস প্ল্যাটফর্মটা, এই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মটা, এটা শুধু আমাদের স্বার্থে নয়, সারা বিশ্বের মানুষের স্বার্থে, সারা বিশ্বের স্বার্থে কিন্তু এটা তৈরি হয়েছে। তাই আমরা এর সাথে আত্মিক যে আমাদের একটা সম্পর্ক, রক্তের না হলেও আত্মিক সম্পর্কটা, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় পরিচয়। মানুষ হিসেবে মানুষের পাশে থাকবো, মানুষের সঙ্গে থাকবো, তা কাজ করব, এগিয়ে যাব, নিজের বাঁচবো এবং সারা বিশ্বের যাতে মানুষ ভালোভাবে বাঁচতে পারে। এবং সারা বিশ্ব থেকে অ্যাসের যে মোটো, যে মিশন, যে ভিশন, যে মিনিমাইজ প্রভার্টি, কারাপশন টু কারেকশন, হিউম্যানিটিকে আপলিফট করা, এই যে সত্যম শিবম সুন্দরম, এই যে তিনটে বাক্য, এটা সত্যি একটা বেদ বাক্য। এবং আমরা অ্যাসের কাছ থেকে শুনি, বিভিন্ন ওয়েবিনারে শুনি এবং আমরা বলেও থাকি। তাই মানুষের জন্য, মানুষের স্বার্থে আমরা এখানে এসেছি। নিজেদের জীবনটাকে রঙিন করব, নীল পৃথিবী আমরা গড়ে তুলব। সেই জন্য প্রতিনিয়ত আমাদেরকে ওয়েবিনারমুখী হতে হবে। হ্যাঁ, আমরা কিছু মানুষই ওয়েবিনারমুখী হই এবং কিছু বলি। অনেকে আসে না, অনেকে শুনেন, বলার সাহস তারা পায় না। কিন্তু আপনি এই যে একটা নতুন যে ট্যাকটিস বা পদ্ধতি অবলম্বন করলেন, যাতে দেখুন অনেকে হাত তুললো, 17-18 জন, অনেকে বললেন, অংশগ্রহণ করলেন, যেই 2-1 মিনিট প্রত্যেকে কিন্তু গুছিয়ে বলেছে, কেউ এলোমেলো ভাবে কিন্তু বলেনি। মনে হয়নি যে তারা এই প্রথমবার বলেছে। এই ধরনের আপনি মাঝে মধ্যে অ্যাপ্লাই গুলো করেন, এই সত্যি এটা একটা প্রশংসনীয় এবং ধন্যবাদ যোগ্য। সেই জন্য আপনাকে একবার আমি ধন্যবাদ জানাই। আমরা হচ্ছে সত্যি একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছি, শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ। ঋতু বৈচিত্র্যের কারণে ঋতু পরিবর্তন হচ্ছে, বর্ষা পর শরৎ, হেমন্তের ছোঁয়া, আলতো ছোঁয়া, আমরা তার করুণ স্পর্শ পাচ্ছি। ঋতু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে শারীরিক যে সক্ষমতা, অক্ষমতা, রোগ, সেগুলোও কিন্তু চলে আসে। সে আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক, তবে মাঝবয়সী যে হয় না তা নয়। অনেকে আমরা শুনলাম যে অনেকে মাঝবয়সীও আছেন, তাদেরকেও ধরেছে।
এটা হওয়া স্বাভাবিক। আমাদের অ্যাডাপ্টেশন যে ক্ষমতা বা আমাদের যে রোগ প্রতিরোধক যে ক্ষমতাটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমে গেছে। আমরা ছোটবেলায় দেখেছি মানুষের খুব কম মানুষেরই এই ধরনের আবহাওয়া পরিবর্তন হলেও রোগ শোকে ভুগতো, মানে এই ধরনের জ্বর জ্বালা সর্দি কাশি। হ্যাঁ হতো, আমরা দেখেছি, বয়স্কদের দেখেছি এবং শিশুদের দেখেছি, কিন্তু মধ্যমানের যারা মধ্যবয়স্কদের তাদের এটা আমরা দেখিনি। তাই এখন আমরা তো ভেজালের যুগ হয়ে গেছে বলছি না, জিনিসের দাম বাড়ছে, ভেজাল হচ্ছে, ঔষধ এবং সারের প্রক্রিয়ায় আধুনিক পদ্ধতিতে সুন্দর সুন্দর যে আমরা দেখি শাক সবজি মাছ মাংস সবকিছুতে ভেজাল। তাই প্রতিরোধক ক্ষমতাটা কিন্তু আমাদের কমে গেছে। ওগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিছুটা না কিছুটা আমাদের বিষ বা খারাপ, যেগুলো আমাদের শরীর পক্ষে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, প্রতিরোধ সে তো ক্ষমতা কমিয়ে দেয়, সেগুলো কিন্তু চলে যাচ্ছে। সেই চাল বলুন, সেই সবজি বলুন, মাছ বলুন, মাংস বলুন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো যেগুলো আমরা অ্যাকসেপ্ট করছি বা গ্রহণ করছি। যাক, আমাদেরকে যা হোক না কেন আমাদেরকে কিন্তু বাঁচতে হবে, এবং বাঁচতে গেলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা বাঁচবো, ভালোভাবে বাঁচবো। একজন সুস্থ মানুষের মানসিকতা তার কিন্তু অনেক ভালো থাকে, সে অনেক কিছু সুচিন্তা করতে পারে, সুভাবনা ভাবতে পারে, নিজের জন্য, পরিবারের জন্য, মানুষের জন্য, বিশ্বের জন্য। কিন্তু অসুস্থ মানুষের নিজেই যদি না ভালো থাকে, সে কি আর ভালো কিছু ভাববে? তো সে অবকাশ পাতে পায় না, ইচ্ছে থাকলেও তার উপায় হয় না, তার কাছে সে পরাভূত হয়ে যায় এই অসুখের কাছে। যাই হোক, আমাদের একটা ধৈর্যের ব্যাপার আমাদের আছে, আমরা মন একটা আমাদের আছে। সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই সেন্সিবলটা হচ্ছে আমাদের মন। কারণ মনের এই হাসি, এই কান্না, এই বিষাদ, এই আমরা হচ্ছে কখনো চুপ হয়ে যাই, নিস্তব্ধ হয়ে যাই, কারণ মনটা হচ্ছে আবার ফিরে খুব দ্রুতগামী। এই আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, এই আমি দিল্লি চলে গেলাম, এই আমি আমেরিকাতে চলে গেলাম, লন্ডনে চলে গেলাম, আবার ফিরে আসলাম। সেইরূপ যখন আমাদের অসুস্থ হয়ে পড়ি, কান্না পাই, যখন বিভিন্নভাবে চাপ তাপ সহ্য করতে পারি না, মনটা বিষাদে ভরে যায়। প্রিয়জন হারিয়ে ফেলেছি, কান্নায় ভেঙে পড়লাম, চিৎকার করি ছোট ছেলের মতো, এটাই স্বাভাবিক। তাই মনটাই হচ্ছে আমাদের একটা সবচেয়ে হচ্ছে ভালো জিনিস। উত্থান পতন, হাসি কান্না, ভালো মন্দ সব নিয়েই হচ্ছে আমাদের মনটা চলে যাচ্ছে। সবচেয়ে বেশি পরীক্ষা আমরা কিন্তু চলতে গেলে আমাদেরকে এই ধৈর্যের পরীক্ষাটা আমাদের দিতে হয়। যারা যারা বিশ্বের সকল মানুষ বড় হয়েছেন, যারা হচ্ছে মহাজন হয়েছেন, মহাপুরুষ হয়েছেন, উন্নত মানুষে পরিণত হয়েছেন, সারা বিশ্বের বলুন আমাদের দেশের বলুন, ধৈর্য বিশ্বাস সবগুলোকে তারা আঁকড়ে ধরেছেন। এবং এগুলো অনেকটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক শিক্ষাও এর মধ্যে আমাদের রয়েছে। তাই আমরা কি করব না, আমাদের কখনো আমরা ধৈর্য হারাবো না, বিপদে পড়লেও না। বিপদের সময় তো আসল আমাদের পরীক্ষা আমাদের ধৈর্য, সেটাকে আমাদের ঠিক মতো যদি না আমরা ধরতে পারি, তাহলে কিন্তু মুচড়ে পড়বো, এবং আমাদের মন শরীর খারাপ হয়ে যাবে, ভালো কিছু করতে পারবো না। তখন জীবনটা বৃথা বলে মনে হবে, যে আমি একজন পরাজিত সৈনিক, জীবনে মাঠে আমি পরাজিত হয়ে গেলাম জীবন যুদ্ধে। তখন যে কোনো একটা পরিস্থিতি আমরা করে ফেলতে পারি, অপ্রত্যাশিত পরিস্থিতি, যেটা আমরা কল্পনাও করতে পারি না স্বাভাবিক, যখন আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকি তখন। তা নিজের প্রতি আমাদেরকে আস্থাটা রাখতে হবে। আর এই ধৈর্যটাকে বাড়াতে গেলে প্রথমত আত্মবিশ্বাস আমাদেরকে রাখবো, নিজের প্রতি বিশ্বাস, অপরের প্রতি বিশ্বাস, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিশ্বাস, মহাপুরুষদের প্রতি বিশ্বাস, সকলের প্রতি রাখতে হবে। আর এই ধৈর্যটাকে বাড়াতে গেলে অনেক সময় আমাদের কি হয়, অবসর সময় আমরা যদি ডায়েরি লেখার একটা ভাবি আর কি, সেটাকে মেনটেন করি, তাহলে অনেকটা সময় আমাদের ওখানে চলে যাবে, মনটা কিন্তু অন্যদিকে যাবে না, ওই ডায়েরির মধ্যে থাকবে। সুস্থ ভাবে আমরা কিছু লিখে রাখবো, সেটা ভবিষ্যতে অমূল্য সম্পদ হতে পারে। তাহলে অনেক লেখকের দেখেছি, অনেক মহাপুরুষের দেখেছি, তারা কিন্তু এই চিঠি বা ডায়েরি লিখে কিন্তু তাদের সেগুলো একটা বিখ্যাত দলিল হয়ে গেছে সারা বিশ্বের কাছে।
তারপরে আমরা কি না, যে খাবারগুলো খাই সেগুলো ভেজাল খাবার অধিকাংশ। আর আমাদের বয়স অনুযায়ী আমাদেরকে কিন্তু খাবার খেতে হবে, যেগুলো স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত, কিন্তু রুচিসম্মত খেলে হবে না, তৈলাক্ত জিনিস খেলে হবে না। অনেকটা ক্যালোরি, কোনটা কোনটা ফ্যাট, কোনটা কার্বোহাইড্রেট, কোনটা ভিটামিনস আছে, সেই সমস্ত আমরা খাবার খাবো, ফলমূল খাবো। এবং খাবার যখন খাবো আমরা তাড়াহুড়ো করবো না। তাড়াহুড়ো করলে কিন্তু খাবারটা ঠিকমতো পাচন হবে না। আর পাচিত না হলে কিন্তু আমাদের পুষ্টি হবে না। আমাদের দেহের যে যে রক্ত কণিকা তার মধ্যে তো যাবে, শিরা উপশিরা রক্তের মধ্য দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমাদের যাবে। তাই যদি না সুপাচ্য হয় তাহলে কিন্তু অধিকাংশটা যাবে না, অধিকাংশটা অসার হয়ে বেরিয়ে যাবে। তাই আমাদেরকে একটু ধৈর্য ধরে আমাদেরকে ভালো করে খাবারগুলো খেতে হবে। তবে তা বলে যে অনেক সময় ধরে খাবো তাহলে তো হবে না, আমারও তো কর্মব্যস্ত মানুষ, আমাদেরকে তো কাজ করতে হবে। তাই মোটামুটি একটা সময় ধরে আমরা এটা খাবো, ধীরে ধীরে। আর খাদ্যাভ্যাসটা সঠিক করতে হবে, একটা নির্দিষ্ট টাইম আমাদেরকে মেনটেন করে যদি আমরা খাই তাহলে ভালো হয়। কারণ আমাদের যে যে পাচক যে রসগুলো আছে, আমরা যেগুলো খাই সেগুলো নির্দিষ্ট সময় খেলে প্রত্যেকদিন ওই সময় কিন্তু সিক্রেট করবো এই রসগুলো। আজকে 12টায় খেলাম, কালকে 10টায় খেলাম, কালকে 2টোতে খেলাম, কালকে পরশুদিন 4টাতে খেলাম। এ করলে কিন্তু ওই পাচক রসটা কিন্তু আসবে না। তাই খাদ্য পরিপাক হতে আমাদের সময় লাগবে, হবে না। তাই হচ্ছে আমাদের আরো শরীরের ক্ষতি হবে, রোগ হবে, অসুখ বিসুখ বাঁধা বাঁধবে। তাই সঠিক হচ্ছে খাদ্যাভ্যাসও করতে হবে, এবং সেটা একটা নিয়ম মেনে আমাদেরকে করতে হবে। যেমন আমাদের যাদের হচ্ছে সরকারি চাকরি করি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, বা আমরা যে দোকানদানি খুলি, প্রত্যেকে একটা সময় আছে যে হ্যাঁ 7টা থেকে দোকান খুলবো, রাত্রি 10টা পর্যন্ত করবো, অফিস যাব 10টাতে, আবার ফিরবো 5টা। এই ধরনের একটা যে মেনটেন করা, প্রত্যেকটাতে আমাদেরকে নিয়মানুবর্তিতা হতে হবে। এবার আমরা মানুষ, আমাদের যদি হচ্ছে মেডিটেশন বা যদি ধ্যান করি, একটু ধ্যান এবং একটু ব্যায়াম করে নি সকালে বা বিকেলে, বা অনেকে হচ্ছে হাঁটাচলা যদি করি, মর্নিং ওয়ার্ক বলুন, এইসবগুলোতে হচ্ছে কি হয় না, আমাদের ধৈর্য শক্তিটা বাড়ায়। এগুলোকে যারা যারা মুনি ঋষিরা তারা তো বলেনি, অনেকে বৃহৎ মানুষ, মন মানুষ, তারাও কিন্তু ধ্যান করেন বা মেডিটেশন করেন। ইভেন আমরা যে আমাদের যে প্রিয় গর্বের হচ্ছে মানুষ রতন টাটা কিছুদিন আগে মারা গেলেন, তিনি একজন সফল ব্যবসায়ী মানুষ। তো মানবিক দিক দিয়ে তিনি ভারতের মধ্যে 1 নম্বর আমার মনে হচ্ছে। এবং তিনি সাধারণ জীবনযাপন করতেন, সাধারণ ব্যায়ামও করতেন, মেডিটেশন করতেন। এবং তিনি শুধু মানুষকে ভালোবাসতেন না, তার পোষ্য ছিল তাদেরকেও তিনি ভালোবাসতেন, এবং তাদের জন্য তিনি মারা গেছেন, তাদের জন্য কিছু তিনি উইল করে গেছেন, যাতে তাদের দেখভালের জন্য মানুষও ঠিক করে গেছেন, যাতে কোনো অসুবিধা না হয়। এই ধরনের মানব প্রেমিক মানুষ, পশুপ্রেমিক মানুষ সত্যি অনন্য, অসাধারণ, অতুলনীয়। এই জন্য ওনাকে শ্রদ্ধা জানাই। আমরা অনেক সময় আজকাল, আগে বই পড়তাম, তখন অন্যান্য কাজ বিশেষ থাকতো না, আমরা গ্রাম বাংলার মানুষ, বর্ষাকালে একবার চাষবাস হতো, পরে আবার হাইলিং এসছে, যেটা একটা হচ্ছে ধরুন বিপ্লব, কৃষি বিপ্লবের জন্য, সবুজ বিপ্লবের জন্য। তখন টাইচুন এসছে, বছরে 3 মাসের সময়ে, বেশ কম সময়, অথচ অনেক শস্য হয়। কারণ মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু খাদ্য সেই অনুযায়ী বাড়ছে না। এই জন্য বিজ্ঞান ভিত্তিকে এই ফসল কম সময়ে বেশি উৎপাদনশীল ফসল, সে সবজিও হতে পারে, অন্যও হতে পারে, যা যা খাচ্ছে। অবসর সময় তখন বেশি ছিল আমাদের, বই পড়ার একটা অভ্যেস আমাদের করতে হবে। আমরা কিন্তু বই পড়তাম তখন, গল্পের বই বা যে জ্ঞানী গুণী মানুষদের বই, মহাপুরুষদের বই, এগুলো আমাদেরকে মনটাতে ধৈর্য ধরতে এবং সৎ পথে মনটাকে পরিচালিত করতে সাহায্য করে। আবার আমাদের এক্সপেক্টেড এবং আনএক্সপেক্টেড অনেকগুলো ব্যাপার থাকে। আমরা অনেক কিছু ভাবি যে এইটা, আমি একজন সরকারি চাকরি হব, আমি হচ্ছে উঁচু পদে অবস্থান করব, আমি পড়াশোনায় ভালো, কিন্তু দেখা গেলো যে আমি কলোনিকের চাকরি পেলাম। এই যে একটা এক্সপেক্টেড আনএক্সপেক্টেড, যেটা চেয়েছিলাম সেটা হলো না। কেউ বলে আমি ডাক্তার হবো, সে হতে পারলো না। কেউ বলে মাস্টার হবো, সে হতে পারলো না, কেরানিগিরির চাকরিতে তাকে নিতে হলো। এই ধরনের ব্যাপারগুলো আমাদের আছে। আমাদের
যেটা চাই সেটা যদি আমরা পেয়ে যাই স্যার সরি স্যার, তাহলে খুবই জয়েন ভালো। এগেন স্যার, জয়েন এগেন, নেক্সট টাইম আবারও শুনছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে Yes, স্যার, join again ওকে স্যার, ওকে everybody. Join ওকে again স্যার। everybody. Join again everybody. Thank you.